ডেটাবেজ নরমালাইজেশন এই শব্দটা শুনলে কেমন যেন একটু ভারী মনে হয়, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা একদম সহজ করে দেখব কিভাবে এই প্রক্রিয়াটা আমাদের অগোছালো ডেটাকে একদম ঝকঝকে করে গুছিয়ে রাখতে সাহায্য করে। আর বিশ্বাস করুন, এটা আমাদের অনেক বড় বড় সমস্যা থেকে বাঁচিয়ে দেয়। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব অগোছালো ডেটা ঠিক কী ধরনের ঝামেলা তৈরি করে। এরপর দেখব নরমালাইজেশন কিভাবে সে ঝামেলার একটা দারুণ সমাধান হিসেবে কাজ করে। তারপর আমরা ডেটা গুছিয়ে আনার 3টা জরুরি ধাপ হাতে কলমে দেখব। আর ডেটাগুলোকে যে আমরা ছোট ছোট অংশে ভাগ করব, সেগুলোকে আবার কিভাবে একসাথে আনা যায় সেটাও বুঝব। আর একদম শেষে আমরা আলোচনা করব এত সব কিছু করার দরকারটা আসলে কি, মানে এটা কেন এত গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক অগোছালো ডেটার সমস্যা। আচ্ছা, ভাবুন তো আপনার ঘরের সেই ড্রয়ারটার কথা, যেখানে দরকারি অদরকারি সবকিছু একসাথে ফেলে রাখা হয়। দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না, তাই না? একটা বড় ডেটাবেসও যখন এরকম একটা ডিজিটাল জাঙ্ক ড্রয়ারে পরিণত হয়, তখন ঠিক একই রকম বা তার থেকেও বড় বড় সমস্যা তৈরি হতে পারে। একটা অগোছালো ডেটাবেসকে চেনার কিছু লক্ষণ আছে। যেমন একই তথ্য বারবার লেখা হচ্ছে, যেটাকে আমরা বলি ডেটা ডুপ্লিকেশন। তারপর কোনো কিছু আপডেট বা রক্ষণাবেক্ষণ করতে গেলেই বিরাট এক ঝামেলার মুখোমুখি হতে হয়। শুধু তাই না, ডিস্কের অনেক জায়গা অকারণে নষ্ট হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ভুল আর অসামঞ্জস্যপূর্ণ তথ্যে পুরো ডেটাবেসটা ভরে যায়। এই সব লক্ষণ থেকেই জন্ম নেয় কিছু নির্দিষ্ট ধরনের সমস্যা, যেগুলোকে টেকনিক্যাল ভাষায় আমরা বলি অ্যানোমালি। প্রথমেই আসি ইনসারশন অ্যানোমালির কথায়। এর মানে কি? মানে হলো টেবিলের গঠনটাই এমন যে একটা নতুন তথ্য যোগ করতে গেলে আপনাকে অন্য এমন কিছু তথ্যও দিতে হবে যা হয়তো এই মুহূর্তে আপনার কাছে নেই। ধরুন, একজন নতুন টিচার জয়েন করেছেন, আমরা তার তথ্য সিস্টেমে অ্যাড করতে চাই, কিন্তু সিস্টেম বলছে তাকে কোনো একটা সাবজেক্ট না দিলে তার নামই এন্ট্রি করা যাবে না। এখন ওই টিচারকে তো এখনও কোনো সাবজেক্ট দেয়া হয়নি, তাহলে কি হবে? তার মানে একটা দরকারি তথ্য আমরা চাইলেও সিস্টেমে ঢোকাতে পারছি না। এটাই ইনসারশন অ্যানোমালি। এরপর হলো আপডেট অ্যানোমালি। আচ্ছা, ধরেন একজন কর্মীর ঠিকানা বদলে গেছে আর তার তথ্যটা ডেটাবেসের 10টা জায়গায় লেখা আছে। এখন যদি ঠিকানাটা বদলাতে হয়, তাহলে ওই 10টা জায়গাতেই বদলাতে হবে। যদি ভুল করে একটা জায়গাতেও পুরনো ঠিকানাটা থেকে যায়, তাহলেই সর্বনাশ। পুরো ডেটাবেসে একই ব্যক্তির 2 রকম ঠিকানা থাকবে, যা একটা মারাত্মক অসামঞ্জস্য তৈরি করবে। এটাই হলো আপডেট অ্যানোমালি। আর সব শেষে ডিলিশন অ্যানোমালি। এটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক। ধরুন, একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে আর সেই প্রজেক্টে কাজ করা শেষ কর্মীর রেকর্ডটা আপনি মুছে ফেলতে চাইছেন, কিন্তু টেবিলের ডিজাইনটা এমন যে ওই কর্মীর রেকর্ড মোছার সাথে সাথে প্রজেক্টের সমস্ত তথ্য ডিলিট হয়ে গেল। মানে একটা তথ্য মুছতে গিয়ে আপনি অজান্তেই অন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি হারিয়ে ফেললেন। ভাবা যায় ব্যাপারটা? তো এই যে এতগুলো ভয়ঙ্কর সমস্যার কথা আমরা শুনলাম, ইনসারশন, আপডেট, ডিলিশন অ্যানোমালি, এগুলো থেকে বাঁচার উপায় কি? উপায় অবশ্যই আছে, আর সেই গোছানো সমাধানটার নামই হলো নরমালাইজেশন। এটা ডেটাকে সুশৃঙ্খলভাবে সাজানোর একটা পদ্ধতিগত প্রক্রিয়া। একদম সহজ ভাষায় বলতে গেলে নরমালাইজেশনের মূল আইডিয়াটা হলো একটা বিশাল জগা খিচুড়ি টেবিলকে ভেঙে ছোট ছোট, যৌক্তিক আর সহজে ম্যানেজ করা যায় এমন টেবিলে ভাগ করে ফেলা। এর প্রধান লক্ষ্য দুটো: এক, ডেটার পুনরাবৃত্তি বা রিডান্ডেন্সি কমানো, আর দুই, ওই যে 3 ধরনের অ্যানোমালির কথা বললাম, সেগুলোকে চিরতরে দূর করা। এখন প্রশ্ন হল, এই নরমালাইজেশনটা কিভাবে করা হয়? এটা আসলে ধাপে ধাপে করা হয়, অনেকটা গেমের লেভেল পার করার মতো। আর এই প্রত্যেকটা ধাপ বা লেভেলকে বলা হয় নরমাল ফর্ম। এগুলো হলো ডেটা গোছানোর কিছু নির্দিষ্ট নিয়মকানুন। যদিও নরমালাইজেশনের অনেকগুলো ফর্ম আছে, মানে BCNF, 4NF, 5NF ইত্যাদি, কিন্তু বাস্তব জগতে একটা ডেটাবেসকে ভালোভাবে গঠন করার জন্য প্রথম 3টাই সবচেয়ে বেশি জরুরি আর বহুল ব্যবহৃত। তাই আমরা এই প্রথম 3টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, চলুন প্রথম নরমাল ফর্ম বা 1NF বোঝার চেষ্টা করি। এই স্লাইডের টেবিলটার দিকে একটু তাকান। এখানে সমস্যাটা ঠিক কোথায় ধরতে পারছেন?
দেখুন EMP_phone কলমে জন আর স্যামের নামের পাশে একটা সেলের মধ্যেই কমা দিয়ে দুটো করে ফোন নম্বর লেখা আছে। ডেটাবেসের নিয়ম অনুযায়ী একটা সেলে এভাবে একাধিক তথ্য রাখাটা একটা বড়সড় ভুল। তাহলে সমাধান কি? সমাধানটাই হলো প্রথম নরমাল ফর্ম বা 1NF। এর একটাই সহজ নিয়ম, টেবিলে প্রত্যেকটা সেলে শুধু একটাই ভ্যালু থাকবে, মানে অ্যাটমিক ভ্যালু। দেখুন নিয়মটা প্রয়োগ করার পর টেবিলটা চেহারা কেমন বদলে গেছে। এখন প্রত্যেকটা ফোন নম্বরের জন্য আলাদা আলাদা সারি বা রো তৈরি করা হয়েছে। ডেটা এখন অনেক বেশি পরিষ্কার আর গোছানো। এটাই হলো 1NF। বেশ, 1NF তো হলো। এবার চলুন দ্বিতীয় ধাপে, অর্থাৎ সেকেন্ড নর্মাল ফর্মে 2NF। এই টিচার টেবিলটা দেখুন, এখানে প্রাইমারি কি হিসাবে দুটো কলাম একসাথে কাজ করছে, টিচার আইডি আর সাবজেক্ট। এখন একটা জিনিস খেয়াল করুন, টিচার এজ বা শিক্ষকের বয়স, এটা কি তার সাবজেক্টের উপর নির্ভর করে? না তো, বয়সটা তো শুধু টিচার আইডির উপরই নির্ভর করে। এই যে একটা অ্যাট্রিবিউট বয়স পুরো প্রাইমারি কিয়ের উপর নির্ভর না করে তার একটা অংশের উপর নির্ভর করছে, এটাকে বলা হয় পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর 2NF এর নিয়ম হলো এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা চলবে না। তো এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি দূর করার উপায় কি? খুবই সহজ, টেবিলটাকে ভেঙে ফেলা। দেখুন আমরা দুটো আলাদা টেবিল তৈরি করেছি। একটা হলো টিচার_ডিটেল, যেখানে শুধু শিক্ষকের আইডি আর বয়স আছে। আরেকটা হলো টিচার_সাবজেক্ট, যেখানে কোন টিচার কোন সাবজেক্ট পড়ান সেই তথ্য আছে। ব্যাস, এখন আর কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। প্রত্যেকটা টেবিলের সব তথ্য এখন তার নিজের প্রাইমারি কিয়ের উপর পুরোপুরি নির্ভরশীল। এবার আমাদের ফাইনাল ধাপ, থার্ড নর্মাল ফর্ম বা 3NF। এই টেবিলটার দিকে তাকান। এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখুন এমপ্লয়ি স্টেট, ইএমপি স্টেট আর সিটি, ইএমপি সিটি নির্ভর করছে জিপ কোডের, ইএমপি জিপ এর ওপর। আবার জিপ কোডটা নির্ভর করছে এমপ্লয়ি আইডির, ইএমপি আইডির ওপর। মানে এখানে একটা চেন তৈরি হয়েছে, আইডি থেকে জিপ কোড থেকে সিটি আর স্টেট। এই যে একটা নন কি অ্যাট্রিবিউট যেমন সিটি অন্য একটা নন কি অ্যাট্রিবিউটের জিপ কোডের ওপর নির্ভর করছে, এটাকে বলা হয় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। 3NF এর নিয়ম হলো এরকম কোনো চেন বা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিও থাকা যাবে না। আর এর সমাধান আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, আবারও টেবিলটাকে ভেঙে ফেলা। আমরা জিপ কোড, স্টেট আর সিটি নিয়ে একটা সম্পূর্ণ নতুন আলাদা এমপ্লয়ি জিপ টেবিল তৈরি করলাম। এর ফলে মূল এমপ্লয়ি টেবিল থেকে ওই নির্ভরতার চেনটা ভেঙে গেল। এখন আমাদের ডেটাবেস 1NF, 2NF এবং 3NF এই তিনটি ধাপই পার করে ফেলেছে, আর ফলাফল হলো একটা অনেক বেশি শক্তিশালী আর সুগঠিত ডেটাবেস। এখন মাথায় একটা বড় প্রশ্ন আসতেই পারে, আমরা তো ডেটাগুলোকে সুন্দর করে গোছানোর জন্য ছোট ছোট টেবিলে ভেঙে ফেললাম, কিন্তু যখন আমাদের সবগুলো তথ্য একসাথে দরকার হবে, যেমন একজন কর্মীর নাম, ঠিকানা, বেতন সবকিছু একসাথে দেখতে হবে, তখন কি করব? সব তো আলাদা আলাদা টেবিলে। চিন্তার কোনো কারণ নেই, এখানেই ডেটাবেসের একটা অসাধারণ ফিচার কাজে আসে, যার নাম জয়েন অপারেশন। জয়েন হলো একটা জাদুর মতো টুল, যা এই আলাদা আলাদা টেবিলগুলোকে তাদের মধ্যেকার কমন লিঙ্কের মাধ্যমে আবার নিখুঁতভাবে একত্রিত করতে পারে। ব্যাপারটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা পাজলের টুকরোগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করার মতো। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আমাদের কাছে একটা টেবিলে কর্মীদের কোড আর নাম আছে, আর অন্য আরেকটা টেবিলে ওই একই কর্মীদের কোড আর তাদের স্যালারি আছে। এখন দুটো টেবিলেই কমন জিনিসটা কি? ঠিক ধরেছেন, EMP_কোড। জয়েন অপারেশন এই কমন EMP_কোড কলমটাকে ব্যবহার করে দুটো টেবিল থেকে তথ্য নিয়ে আসবে আর আমাদের সামনে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে দেবে, যেখানে কর্মীর নাম আর স্যালারি দুটোই থাকবে। তো আমরা পুরো প্রক্রিয়াটা দেখলাম। এবার চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে যাই এবং বোঝার চেষ্টা করি যে এত কষ্ট করে এই নরমালাইজেশন করার আসল উদ্দেশ্যটা কী এবং এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিক থাকে। নরমালাইজেশনের সবচেয়ে বড় সুবিধাগুলো হলো এটা ডেটার অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি একদম কমিয়ে ফেলে, ডেটাবেসকে দারুণভাবে সংগঠিত করে, তথ্যের মধ্যেকার সামঞ্জস্য বা কনসিস্টেন্সি নিশ্চিত করে, আর ভবিষ্যতের জন্য ডিজাইনকে অনেক ফ্লেক্সিবল বা নমনীয় করে তোলে। তবে
এর কিছু অসুবিধাও আছে, যেমন আপনি যত উচ্চতর নর্মাল ফর্মে যাবেন ডেটাবেসের পারফরম্যান্স বা গতি তত কিছুটা কমে যেতে পারে, আর পুরো প্রক্রিয়াটা করতে বেশ সময় আর চিন্তা ভাবনারও প্রয়োজন হয়। শেষ পর্যন্ত আসল কথাটা হলো নর্মালাইজেশন শুধু বইয়ের পাতায় থাকা একটা থিওরি না, এটাই হলো সেই ফাউন্ডেশন বা ভিত্তি যার উপর দাঁড়িয়ে আছে পুরো রিলেশনাল ডেটাবেস সিস্টেম। এই ধারণাটা থেকেই রিলেশনাল অ্যালজেব্রা তৈরি হয়েছে। আমরা এসকিউএল নামের টুল ব্যবহার করে কোয়েরি লিখি, আর আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য থাকে সবচেয়ে কার্যকর বা অপটিমাইজড কোয়েরি লেখা। আর একটা সুসংগঠিত নর্মালাইজড ডেটাবেস ছাড়া দক্ষ কোয়েরি লেখা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটা ডেটাবেস কি কখনো প্রয়োজনের চেয়ে বেশি গোছানো হতে পারে? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, হতে পারে। অনেক সময় ডেটাবেসকে একদম নিখুঁত করার জন্য আমরা যখন খুব উচ্চতর নরমাল ফর্ম যেমন 4NF, 5NF ব্যবহার করতে যাই, তখন সেটা পারফরম্যান্সের দিক থেকে ধীর হয়ে যেতে পারে। তাই বাস্তব জগতে ডেটাবেস ডিজাইনারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো নিখুঁত সংগঠন আর ব্যবহারিক পারফরম্যান্সের মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা।